ইন্সপেক্টর সাহেব, এখানের কারেন্ট খুবই গন্ডগোল করে। কখনো কয়েক মিনিটেই চলে আসে, আবার কখনো সারা রাতেও আসার নাম নেয় না। অভিমন্যু একথা শুনে হতাশ হয়ে বলে, এই গরমে ঘুমোবো কিভাবে তাহলে? তা শুনে দিদিমণি বলে, বেশি যদি গরম লাগে তবে ছাদে একটি খাট রাখা আছে, আপনি সেখানে আরাম করে শুতে পারেন। অভিমন্যু স্বস্তির এক নিঃশ্বাস ফেলল আর বলল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দিদিমণি দুজনকেই শুভরাত্রি জানালো এবং ভেতরে চলে গেলেন। বিভূতিবাবু বিদায় জানাতে বললেন, এবার আজ্ঞা করুন, আমি তাহলে আসছি। আমি অনিমেষ বাবুকে ফোন করে জানিয়ে দেব যে আপনি সুস্থ সমর্থভাবে পৌঁছে গিয়েছেন। অভিমন্যু বলল, বিভূতিবাবু, আমার ওই ড্রাইভার ওকে ঠিকঠাক বাড়ি পৌঁছানোর একটু ব্যবস্থা করে দিন না। পঞ্চায়েত প্রধান তাকে আশ্বস্ত করে জানালেন, আরে তার জন্য আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি ওকে একদম ঠিকঠাক অবস্থায় বাড়ি পাঠিয়ে দেব। পঞ্চায়েত প্রধানের বলার ধরনে অভিমন্যুর খটকা লাগলো এক মুহূর্তের জন্যে। তার মনে হলো বিভূতিবাবু কিছু একটা খারাপ করবে ড্রাইভারের সাথে, কিন্তু এই ভাবনা মাথা থেকে বের করে সে গেস্ট হাউসের দিকে পা বাড়িয়ে এগিয়ে গেল। এদিকে বিভূতি চৌধুরীও নিজের মুপেটে চেপে সেখান থেকে বেরিয়ে গেলেন। অভিমন্যুর মোবাইলের আলো জেলে নিজের ঘরে পৌঁছলো। তার ঘরের জানালা দিয়ে চাঁদের ক্ষীণ রশ্মি এসে ঘরকে মৃদু আলোকিত করে তুলছিল। অভিমন্যু এগিয়ে সেই জানালার কাছে দাঁড়ায় এবং বাইরে মুখ বাড়িয়ে চারপাশে দেখতে থাকে। বাইরে এক জনমানুষহীন নিস্তব্ধ রাস্তা দেখতে পায় সে। আর ঠিক তখনই হঠাৎ তার চোখ আটকে পড়ে একটি জায়গায়। একটু মন দিয়ে দেখতেই তার চোখে সেই প্রকাণ্ড বটগাছটি স্পষ্ট হয়ে পড়ে, সেই অশ্বত্থ যা সে কিছু সময় পূর্বেই দেখেছিল। সেই গাছ দেখা মাত্র পুনরায় তার মনে মনে প্রশ্নের উদ্রেক হয়, কি হতে পারে এই বটগাছের গল্প? গাছের নিচে যাকে দেখলাম, কে ছিল সেই মহিলা? অভিমন্যু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে খুব শীঘ্রই এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করবে। এই কথা ভেবে নিয়েই অভিমন্যু মেঝেতে রাখা খাবারের থালার উপর ঝাঁপিয়ে পড়ে। সে দুপুরের পর থেকে একটি দানাও খায়নি। খাবার শেষ করতেই সে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদের দিকে। এই গরমে ঘরে ঘুমানো প্রায় অসম্ভব হতো। উপরে গিয়ে সে দেখল যে মনোরম ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। সে খাটে আরাম করে বসা মাত্রই তার মোবাইল আবার বেজে ওঠে। তার মা কাকলি দেবী ফোন করেছিলেন। ফোনটি রিসিভ করে অভিমন্যু বলল, হ্যাঁ মা, বলো। অপর দিক থেকে আওয়াজ এলো, ঠিক করে পৌঁছেছিস বাবু? তুই তো একটা ফোনও করলি না। আমি কখন থেকে চিন্তা করছি, এতবার করে বললাম যে আমাকেও সাথে নিয়ে চল, কিন্তু মায়ের কথা কেনই বা শুনবি তুই? অভিমন্যু অল্প ফ্রাস্ট্রেটেড হয়ে বলল, ওফো মা, আমি কি এখানে পিকনিক করতে এসেছি নাকি যে পুরো পরিবারকে নিয়ে চলে আসব? কাজে এসেছি এখানে, আর আমি ঠিকঠাক পৌঁছে গেছি, তোমার এত চাপ নেওয়ার দরকার নেই। ওদিক থেকে কাকলি দেবী খুবই দুর্বিঘ্ন স্বরে বললেন, আরে চিন্তা করবে না বললেই হলো। একে তো তুই এখনো সেই পুরনো জিনিস মনে নিয়ে বসে আছিস, জানিস তো, সেই কারণে আমার সর্বদা তোকে নিয়ে টেনশন হয়। এই শুনে অভিমন্যুর মাথা গরম হয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে এবং বলে, মা, তোমাকে কতবার বলবো যে 1 বছর আগে ঘটে যাওয়া ওই ঘটনা নিয়ে আমার একদম কথা বলার নেই। তুমি বারবার একই কথা কেন টেনে আনো? এখন রাখছি, কালকে ফোন করব। এই কথা বলে সে ফোনটি রেখে দেয়। সে কিছুক্ষণ বিরক্তভাবেই আকাশের দিকে তাকিয়ে থাকে, আর তারপর ধীরে ধীরে খাটে গা এলিয়ে দেয়। সারাদিনের ক্লান্তিতে একটু সময়ই সে ঘুমিয়ে ঢলে পড়ে। কয়েক ঘন্টা বাদে আচমকা তার ঘুম ভেঙে যায়। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। তখনই তার মনে পড়ল যে ঘরেও এক বিন্দু জল নেই। এত রাতে দিদিমণির ঘুমে ব্যাঘাত করা উচিত বলে মনে হয় না। তখনই তার নজর গিয়ে পড়ে পাশের ছাদে। সেখানে একটি খাটে চাদর মুড়ি দিয়ে কাউকে শুয়ে থাকতে দেখতে পায় সে। অভিমন্যু পা টিপে টিপে সেই ছাদের পাশে গিয়ে খাটিয়ার পাশে পড়ে থাকা জলের বোতল এবং একটি গ্লাস রাখা দেখতে পায়। তা দেখে চটজলদি দেওয়াল টপকে অভিমন্যু ওই ছাদে পা রাখে। সে
সে বটল উঠিয়ে জল খেতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটি লাঠির আঘাত তার মাথায় নেমে আসে। সেই আঘাতের চোটে অভিমন্যু যন্ত্রণায় তারস্বরে চিৎকার করে ওঠে। তার হাত থেকে গ্লাস আর বোতল ছিটকে মাটিতে পড়ে যায়। পিছন থেকে একটি মেয়েলি গলার আওয়াজ আসে, 2-3 বার আমাদের ছাদে এসেছিস, এবার আর নিস্তার পাবি না, অনেক জ্বালিয়েছিস আমায়। অভিমন্যু খুব সহজেই এই গলার আওয়াজ চিনে ফেলল, কারণ এই আওয়াজ আর কারণ না, স্বয়ং দিদিমণিটির ছিল। সে জলদি পেছনে ঘুরে তাকালো এবং বলল, আরে আমি চোর না, আমি নতুন ইন্সপেক্টর, আজকে এলাম, আর মারবেন না দয়া করে। এই কথা শুনে দিদিমণিটি চমকে উঠল আর হাত থেকে লাঠি ফেলতে ফেলতে বলল, আরে স্যার, আপনি আপনি এখানে কি করছেন? ব্যথায় কাতর অভিমন্যু কাতরাতে কাতরাতেই বলল, আমি তো শুধু জল নিতে এসেছিলাম, আপনি তো আমার মাথায় ফাটিয়ে দিলেন। দিদিমণি খানিকটা আফসোসের সুরে বলল, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি যে এটা আপনি। আসলে এখানে প্রচুর বাদরের উৎপাত, তো আমি ভেবেছিলাম। তার কথা শেষ হওয়ার আগেই সে থেমে গেল। সে তার ভুল বুঝতে পারল। কথাটি ঘোরানোর চেষ্টায় সে বলল, মানে আমি আপনাকে বাদর বলতে চাইনি, কিন্তু রিয়েলি সরি। তা শুনে অভিমন্যু ফিক করে হেসে ফেলল এবং বলল, আরে কোনো ব্যাপার না, এরকম ছোটখাটো ভুল তো হতেই থাকে, ইটস ফাইন। এবার দিদিমণি নিজের মোবাইল খুলে তার টর্চ জ্বালায়, আর তার আলো গিয়ে সোজা পড়ে অভিমন্যুর মুখে। অভিমন্যুর মুখ দেখা মাত্র দিদিমণির আচরণ বদলে যায়। তার চোয়াল শক্ত হয়ে যায় এবং নিমেষের মধ্যে তার মুখ ক্রোধে রক্তিম হয়ে পড়ে। সে চিৎকার করে ওঠে, তোমার এত সাহস, তুমি এখানেও চলে এসেছো? অভিমন্যু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে একবার চারপাশে দেখে নেয়, তারপর বলে, আপনি কার সাথে কথা বলছেন? দিদিমণি ক্রোধান্বিত স্বরে তাকে ব্যঙ্গ করতে করতে বলে, এত অভূত সাজার কোনো দরকার নেই। অভিমন্যু চেষ্টা করে চলেছিল দিদিমণির এই ব্যবহারের কারণ খুঁজে বার করার। তখনই সমস্ত বাড়ির ইলেকট্রিসিটি ফিরে আসে, আর সাথে সাথে ছাদে ঝুলে থাকা বাল্বটিও জ্বলে ওঠে। বাল্বের আলোয় প্রথমবার অভিমন্যুর সুযোগ হয় দিদিমণির মুখ দেখার। তার দুধের মতো ফর্সা গায়ের রং, সমুদ্রের চেয়েও গভীর নীল চোখ, আর 70-এর দশকের নায়িকা হেলেনের মতন করে কাটা ছোট চুল। সিনেমায় সাধারণত এরম চেহারার কোনো মেয়েকে দেখে হিরো তার প্রেমে পড়ে হাবুডুবু খেতে থাকে, কিন্তু আমাদের কাহিনীতে দিদিমণিটির চেহারা দেখে অভিমন্যুর গায়ে যেন 440 ভোল্টের শক এসে লাগলো। কম্পিত স্বরে সে বলে ওঠে, নিশ্চিত তুমি? দুজনের চোখ থেকে আগুনের মতো রাগ ঠিকরে বেরোতে থাকে। তারা এমনভাবে একে অপরকে দেখতে থাকে যেন কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। কিন্তু কেন তারা এমন আচরণ করছে? তবে কি অভিমন্যু আর নিশিতার মধ্যে কোনো পুরনো সম্পর্ক রয়েছে? সেই নিস্তব্ধতা ভেঙে অভিমন্যুর প্রথম চেঁচিয়ে ওঠে, যদি আমি জানতাম তুমি এখানে আছো, তাহলে কোনো দিন এদিকে পা রাখতাম না। নিশিতাও রাগে কটমট করে তাকিয়ে বলল, তো এখন তো জেনে গেছো না এখানে কে থাকে? এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, জলদি বেরো, নয়তো আমার হাতে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। অভিমন্যু রাগে গজগজ করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভোর হলেই চলে যাব, তোমার মতো উন্মাদের সাথেও বা কে থাকতে পারে? এই কথা বলে অভিমন্যু সেখান থেকে গেস্ট হাউসের ছাদের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পিছন থেকে নিশিতা কর্কশভাবে বলে, এই যে মিস্টার, তোমার মতো মানুষকে ভোর অবধি সহ্য করা অনেক বড় ব্যাপার, এখনই বের হও আমার বাড়ির থেকে। এই কথা শুনে অভিমন্যু পিছনে ঘুরে নিশিতার দিকে তাকালো। তার চোখ থেকে যেন আগুন ঝরছে। তাকে দেখে মনে হচ্ছে সে নিশিতাকে যেন আছড়ে মেরে ফেলবে। আর তারপর সে চিৎকার করে উঠল, আমার মতো মানুষকে সহ্য করা মানেটা কি? হ্যাঁ? নিশিতা দাঁত কিরমির করতে করতে বলল, মানে তোমার মতো জঘন্য, লোভী আর বেঈমান মানুষ। আরো শোনার আছে? নিজের শোনা, আরো বলবো? এসব শুনে নিয়ে অভিমন্যুর যেন শিরায় শিরায় রক্ত ফুটতে শুরু করলো, কিন্তু কিছু একটা ভেবে নিয়ে সে নিজেকে শান্ত করলো আর দ্রুত সেখান থেকে চলে গেল। নিশিতা নিঃশব্দে তার চলে যাওয়া দেখতে থাকলো। অভিমন্যু তার রাগ চেপে কোনো প্রকার নিজের ঘরে গিয়ে পৌঁছায় এবং তার মালপত্র দ্রুত গতিতে প্যাক করতে থাকে। অভিমন্যু তীত বিরক্ত হয়ে নিজ মনে বিড়বিড় করতে থাকে, হ্যাঁ, কি মনে করে নিজেকে? রোয়াব দেখেছ মেয়ের? আর এই পাগলের পালায় এসে পড়লাম তো এই অদ্ভুত গ্রামে এসে।
নিজের ব্যাগ উঠিয়ে অভিমন্যু গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় এবং সোজা গিয়ে হাজির হয় টি.আই. অনিমেষের বাড়ির দরজায়। কিছুক্ষণ দরজায় নক করার পর অনিমেষ আধ ঘুম চোখে বিড়বিড় করতে করতে বেরিয়ে আসে। এসে বলে, আরে কে রে ভাই এত রাতে? অভিমন্যু তাকে স্যালিউট জানিয়ে বলে, স্যার আমি অভিমন্যু। এত রাতে সামনে তাকে দেখতে পেয়ে অনিমেষ হতবাক হয়ে বলে, আরে আমি তো তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, কি হলো হঠাৎ? অভিমন্যু তাকে সমস্ত কথা খোলসা করে বলল আর তার কাছে অনেক অনুরোধ করে বলল, স্যার প্লিজ আমাকে আপনার বাড়িতে থাকতে দিন। ওই বদ্ধ উন্মাদ মহিলার সাথে আমি আর এক মুহূর্ত কাটাতে পারবো না। নিশিতার সম্পর্কে অভিমন্যুকে এইভাবে কথা বলতে শুনে অনিমেষ বাবু গম্ভীর হয়ে পড়লেন। তিনি বলে ওঠেন, আমি দাবি করে বলতে পারি যে এসবের মধ্যে তোমারই কোনো দোষ আছে। অভিমন্যু জানায়, না স্যার, আপনি আমায় বিশ্বাস করুন। অনিমেষ বাবু বলেন, নিশিতা তো খুবই লক্ষ্মী মেয়ে, আমি বিশ্বাসই করতে পারছি না যে ও কিছু করে থাকতে পারে। তুমি কিছু গন্ডগোল করেছ হবে, তাই জন্যেই সে তোমার ঘর থেকে বের করে দিয়েছে। অভিমন্যু মনে মনে বলে ওঠে, লক্ষ্মী মেয়ে না ছাতা, একে আমি কি করে বলবো যে ওই মেয়ে কোনো পেতনির থেকে কোনো অংশে কম যায় না। অনিমেষ তাকে বুঝিয়ে বলে, দেখো আমি জানি না তোমাদের মধ্যে কি সমস্যা, আর সেটা আমার জানারও নয়, কিন্তু একটা কথা জেনে রাখো, তুমি এখানে থাকতে পারবে না। এখন যাও, গেস্ট হাউসে ফিরে যাও, তারপর বাকিটা কাল সকালে দেখছি। এই কথা শুনে অভিমন্যু তৎক্ষণাৎ বলে ওঠে, স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সত্যি কথা যে আমাদের দুজনে একদমই বনিবনা হয় না, আর আমি ওখানে থেকে একদমই এই কেসের ওপর কাজ করতে পারবো না। তার কথা তোয়াক্কা না করে অনিমেষ বলল, তোমায় এখানে শুধুমাত্র কেস সলভ করার জন্য ডাকা হয়েছে, আত্মীয়তা নেভানোর জন্য নয়। আর এমনিও তুমি সারাদিন থানায় থাকবে আর নিশিতা ম্যাম স্কুলে, অসুবিধেটা কি? অভিমন্যু ভাবনায় পড়ে গেল আর তারপর অনুরোধ করল, আচ্ছা স্যার, আজকের রাতটা তো কোনো মতে থাকতে দিন এখানে, কাল আমি অন্য কোনো ব্যবস্থা করে নেব। এবার অনিমেষ বাবু অভিমন্যুকে বাইরে এনে নিচু স্বরে বললেন, আরে ভাই বোঝার চেষ্টা করো, আমি নিজেই নিরুপায়, তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। কাল সকালে আমার শাশুড়ি মা আসছেন, আর তুমি যদি চাও যে আমার নিজের ঘর থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হোক, তাহলে নির্দ্বিধায় এখানে এসে থাকো। অভিমন্যু ওনার অবস্থা বুঝতে পারল আর কিছু মুহূর্তের জন্যই চুপ করে গেল আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলো চরণপুর গ্রামে ট্রান্সফার হয়ে আসার জন্যে। অনিমেষ বাবু ফিরে যেতে যেতে বললেন, আমার কথা শোনো, কয়েকদিন ওখানেই থেকে নাও, আমি নিজে নিশিতার সাথে কথা বলবো, আর যদি সে একান্তই না মানে, তবে আমি নিজে তোমার অন্য কোথাও থাকার সরঞ্জাম করে দেব। অভিমন্যু নিরাশ হয়ে মাথা নাড়ায়, কারণ তাছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না সে। অনিমেষ বাবু আরও বলেন, তুমি কাল সকাল সকাল থানায় গিয়ে কেসের সমস্ত ডকুমেন্টস পড়তে শুরু করে দাও, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই মার্ডারগুলোর সমাধান করতে হবে। এরপর তিনি একটু চাপা স্বরে বলে, গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী এগুলো কোনো সাধারণ খুন না, কোনো ডাইনির হাত আছে এর পেছনে। স্যার আপনিও এসব ফালতু কথায় বিশ্বাস করেন? একদমই নয়, তাই তো তোমার মতো শার্প পুলিশ অফিসারকে এই কেসে লাগিয়েছি। এবার যাও, আমি তোমার সাহায্যের জন্য আসানসোল থেকে এক কনস্টেবলকেও ডেকে পাঠিয়েছি, সাথে থাকলে তোমার সুবিধে হবে, বুঝেছো? অভিমন্যু সম্মতি জানিয়ে স্যালিউট করে বেরিয়ে পড়ল। কালো আকাশের দিকে তাকিয়ে সে আপন মনেই বলে, হায় ঈশ্বর, কি এমন পাপ করেছিলাম আমি যে আবার ওই নিশিতার মতো পাগলের চক্করে এসে পড়লাম। এর পরের বারও কিছু উল্টো পাল্টা বললে আমি ওকে ছেড়ে কথা বলবো না। বলতে বলতে অভিমন্যু আরও একবার নিশিতার বাড়ির দিকে এগিয়ে চলল। তখন প্রায় মধ্যরাত। সেই মাঝরাতে চরণপুর গ্রামকে আরও ভৌতিক মনে হচ্ছিল। অভিমন্যু একাই খালি শুনশান রাস্তায় দুঃসাহসীর ন্যায় এগিয়ে যেতে থাকে। সে কোনোদিনই ভূত প্রেতের কাহিনীতে বিশ্বাস করত না। অভিমন্যু নিজে আর নিশিতার ভাগ্যকে গালমন্দ করতে করতে এগিয়ে চলল। তার চেয়ে কিছু কিলোমিটার দূরে
এক মাঝবয়সী লোক একটা পায়ে হেঁটে একদিকে আসছিল। গামছায় তার মুখ ঢাকা ছিল আর সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল। সেই লোকটি মনে মনে প্রার্থনা করে যাচ্ছিল, হ্যাঁ ভগবান রক্ষা করো, আমার আজকে ফিরে আসতে অনেক দেরি হয়ে গেল, কোনো রকমে যেন আজকে ওই ডাইনির হাত থেকে বেঁচে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারি। আর ঠিক তখনই পিছনে কারোর চলে যাওয়ার অনুভূতি হলো। কিন্তু যখন সে পিছনে ফিরে তাকালো তখন গভীর অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া আর কিছুই ছিল না। সে ভগবানের নাম জপ করতে করতে পা আরো জোরে চালিয়ে এগোতে থাকলো। কিছুটা দূর এগোতেই রাস্তায় সে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। কি ছিল সেই দৃশ্য? কি ঘটতে চলেছে এই মাঝবয়সী পথিকের সাথে? তার ভাগ্যেও কি ডাইনির শিকার হওয়া লেখা আছে, নাকি অভিমন্যু পারবে তাকে বাঁচাতে? কে ছিল এই ডাইনি, আর কেনই বা সে গ্রামের লোকদেরকে খুন করছিল? অভিমন্যু কি পারবে এই রহস্যের উন্মোচন করতে? জানতে হলে শুনতে হবে চরণপুরের ডাইনির আগামী পর্ব, শুধুমাত্র প্রতিলিপি FM-এ। আপনারা শুনছেন চরণপুরের ডাইনির রোমহর্ষক কাহিনী, শুধুমাত্র প্রতিলিপি FM-এ। চরণপুরের ডাইনি, এপিসোড 4। অভিমন্যু যখন গেস্ট হাউসে গিয়ে পৌঁছয় সেখানকার বাড়িওয়ালির গলা শুনে সে চমকে ওঠে যেন। সেই আওয়াজ তার খুবই পরিচিত ছিল, তবে লাইট না থাকায় সে চেহারা দেখতে পায় না। রাতে নিশিতার মুখ দেখতে পেয়ে দুজনেই আকাশ থেকে পড়ে। তারা একে অপরকে এমন করে দেখতে থাকে যেন একজন আরেকজনের জান নিয়ে নেবে। সেই রাতেই অভিমন্যু TI অনিমেষের বাড়ি গিয়ে পৌঁছয় এবং তাকে থাকতে দেওয়ার অনুরোধ করে, কিন্তু অনিমেষ বাবু তাকে নিশিতার ঘরে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে কিছু কিলোমিটার দূরে এক বয়স্ক পথিক গামছায় মুখ ঢেকে দ্রুত পা চালিয়ে চলেছিল। ভগবানের নাম জপ করতে করতে চলছিল যাতে ডাইনির হাত থেকে বেঁচে কোনো রকমে বাড়ি পৌঁছে যেতে পারে। বিড়বিড় করতে করতে সে গাছ দিয়ে ঢাকা একটি খোলা মাঠের দিকে এগিয়ে চলল। রাস্তার কোনায় লাইট পোস্টের একটি হলুদ আলো টিমটিম করে জ্বলছিল, যাতে পুরো রাস্তায় এক মায়াবী আলো ছায়া সৃষ্টি হয়। লোকটি যেই মাঠ পার করতে যাবে ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তার পিছনে দিয়ে হেঁটে গেল। কিন্তু যখন সে পিছন ফিরে তাকায় সেখানে কাউকে দেখতে পায় না। হঠাৎ করে প্রচণ্ড ভয় পেয়ে সেই লোকটি নিজের হাঁটার বেগ বাড়িয়ে দেয়, তবে ভয় আর আশঙ্কায় তার পা যেন আটকে যায়। প্রাণপণ শক্তি লাগিয়েও সে এগোতে পারে না। আর ঠিক তখনই সেখানে ঝড়ো হাওয়া চলতে শুরু করে, যেন হঠাৎ নেমে এসেছে কোনো ঘূর্ণিঝড়। এই সব কিছু দেখে সেই লোকটির অবস্থা শোচনীয় হতে থাকে। সে বিড়বিড় করে বলতে থাকে, আয় ভগবান বাঁচিয়ে নাও, কোনোভাবে রক্ষা করো ঠাকুর। সে কিছুটা এগুনো মাত্রই রাস্তায় কিছু একটা দেখতে পায়, যা দেখে তার চোখ হয়ে যায় ছানা বড়া। রাস্তায় কয়েকটা 500 টাকার নোট পড়ে থাকতে দেখে সে। এতগুলো টাকা একসাথে দেখতে পেয়ে নিমেষে তার ভয় যেন কেটে যায়। সে তাড়াতাড়ি সেই টাকাগুলো কুড়িয়ে নিতে থাকে। তার খুশি দেখে লাগছিল যেন তার লটারি লেগে গেছে। টাকাগুলো কুড়োতে কুড়োতে হঠাৎ তার হাতে এক লাল কাপড় উড়ে এসে জড়িয়ে যায়। তা দেখে লোকটি চমকে ওঠে, আর তখনই পেছন থেকে এক অত্যন্ত মিষ্টি গলার কারোর আর্তনাদ তার কানে এসে পৌঁছায়। এই যে শুনছেন? এই মাঝরাতে গভীর অন্ধকারে এই আওয়াজ শুনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। এবার সেই মহিলার আওয়াজ আরো সামনে এগিয়ে আসে। আপনি যে টাকাগুলো উঠিয়েছেন ওগুলো আসলে আমার। জোরে হাওয়া দিচ্ছিল, তখন আমার হাত থেকে উড়ে গেছিল। টাকার লোভ আর পাগল করে দেওয়া সেই মধুর স্বর এই দুয়ের মাঝখানে ফেসে পড়ে সেই লোকটি পেছনে ঘুরে তাকায়, আর সামনের দৃশ্য দেখে সে আশ্চর্য হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকে এক অপূর্ব সুন্দরী মহিলা, যাকে দেখে কোনো অপ্সরা থেকে কম লাগছিল না। তার লম্বা ঘন চুল, উজ্জ্বল লাল শাড়ি, কপালে একটি লাল টিপ আর মুখের অর্ধেক অংশ ঘোমটা দিয়ে ঢাকা।
এই দেখে এক মুহূর্তের জন্য লোকটি অপরূপা মহিলার সৌন্দর্যে ডুবে যায়। মহিলাটি এরপর আরেকটু এগিয়ে এসে অত্যন্ত মধুর স্বরে বলে, দেখুন, আমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমার কাছে বাড়ি ফেরার জন্য এই কয়েকটি টাকাই আছে, তাই প্লিজ আপনি আমার টাকাগুলো ফিরিয়ে দিন। তখন কোথা থেকে হাওয়ার এক দুরন্ত ঝাপটা এলো, আর ওই মহিলার ঘুমটা 1 সেকেন্ডের জন্য সরে গেল। আর ঠিক সেই 1 সেকেন্ডেই মানুষটিরও সমস্ত জ্ঞান যেন লোপ পেল। সে সমস্ত ভয় ভুলে সেই মহিলার দিকে এগিয়ে চলল, আর মহিলাটিকে আপাদ মস্তক দেখে নিয়ে তার টাকা ফিরিয়ে দিল। এই অজুহাতে সেই মহিলাটির হাত ছুঁয়ে নিল। মহিলার হাত চেপে ধরে সে বলল, আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে দাও, কাল সকালে আলো হলে বাড়ি ফিরে যেও, এর বদলে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। মহিলাটি এই কথা শুনে অল্প হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সুযোগের সদ্ব্যবহার করে লোকটি মহিলার আরো কাছে এগিয়ে গেল আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে লাগলো। সেই মহিলাটি হেসে উঠে বলল, এত তাড়াহুড়োর কি আছে, এখন তো সবে শুরু। একবারে ঘুমটার নিচে লুকানো আমার রূপ দেখে ফেললে তো তুমি পাগল হয়ে যাবে। এই কথা শুনে লোকটির যেন জিভ থেকে লাল ঝরতে লাগলো। সে অধৈর্য হয়ে বলল, আমার আর তো সইছে না, আমি এক্ষুনি তোমার সুন্দর মুখটি দেখতে চাই। তার পর মুহূর্তেই আরও একবার ঝোড়ো হাওয়ার একটি ঝাপটা এলো, আর এক ঝটকায় ওই মহিলার ঘোমটা সরিয়ে দিল। মহিলাটির চেহারা দেখা মাত্র লোকটি থরথর করে কাঁপতে লাগলো। তার হৃদয় বিদারক চিৎকারের প্রতিধ্বনিতে যেন সমস্ত আকাশ কেঁপে উঠল। সেই চিৎকার এসে পৌঁছল অভিমন্যুর কানেও। সে তখন নিশিতার বাড়ির পথে হেঁটে চলছিল। সেই আর্তনাদ শুনে অভিমন্যু দ্রুত বেগে দৌড়ালো সেই চিৎকারের উৎসের দিকে। এর মধ্যেই অভিমন্যু নিজের পিস্তল বের করে নিয়েছিল। দ্বিতীয়বার সেই লোকটির চিৎকার শুনে সে আকাশের দিকে লক্ষ্য করে একবার গুলি চালিয়ে দিল। ফায়ারিংয়ের শব্দ শুনে সেই মানুষটি আরো জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে, এ আমাকে মেরে ফেলবে। আর সে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। ডাইনি নিজের লম্বা নখ দিয়ে পেছন থেকে তার উপর এক আঘাত আনে, যার ফলে তার পা টলমল করে ওঠে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই আরও একবার আকাশে পিস্তলের আওয়াজ শুনতে পাওয়া যায়। অভিমন্যু প্রাণপণে দৌড়ে যখন ময়দানে এসে পৌঁছয়, মহিলাটি ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানে মাটিতে পড়ে থাকে শুধুমাত্র একটি লাল ওড়না। অভিমন্যু সেই লাল ওড়নাটি মাটি থেকে তুলে নেয়, আর তার মনে পড়ে যায় যে ঠিক এরকমই একটি লাল ওড়না সে অশ্বত্থ গাছের পাশে দেখতে পেয়েছিল। সে ঘুরে ঘুরে চারপাশ দেখতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। অভিমন্যু উঁচু স্বরে বলে ওঠে, কে আছে এখানে, কে আছে, কে চিৎকার করছিল, সামনে এসো। তখনই আচমকা অভিমন্যুর অনুভব হয় যে কে যেন তার পা ধরে রয়েছে। ভয় তার গলা কেঁপে ওঠে। কে? সে পেছনে ঘুরে তাকায় এবং দেখতে পায় নিচে এক বয়স্ক মানুষ প্রায় আধমরা অবস্থায় কাতরাচ্ছে। অভিমন্যু দেখতে পায় যে সেই মানুষটির অবস্থা খুবই শোচনীয়। তার পিঠে এক গভীর জখম ছিল, আর তার পরনের পাঞ্জাবিটি রক্তে ভরে রয়েছিল। অভিমন্যু তাকে কোনো রকমে সামলাতে সামলাতে প্রশ্ন করে, কি হয়েছে আপনার, এই অবস্থা কে করেছে আপনার? মানুষটি এতটাই আতঙ্কিত ছিল যে তার মুখ থেকে একটাও শব্দ বের হচ্ছিল না। তাকে সাহস জুগিয়ে অভিমন্যু বলল, ভয় পেও না, বলো আমায়, কে ছিল এখানে? সেই লোকটি কোনো মতে কাঁপতে কাঁপতে একটি গাছের দিকে আঙ্গুল দিয়ে নিশানা করে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অভিমন্যু নিজের পিস্তল নিয়ে খুব সতর্কভাবে সেই গাছের দিকে এগিয়ে যায়। সেই গাছটির যত নিকটে পৌঁছাচ্ছিল, তার হৃদস্পন্দন যেন ততটাই বেড়ে চলছিল। প্রচণ্ড সাবধানতা অবলম্বন করে সে গাছটির পিছনে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অভিমন্যু পুনরায় সেই আহত মানুষটির কাছে ফিরে আসে আর তাকে মাটি থেকে তুলে বলে, আপনার অবস্থা খুবই খারাপ, আমাদের শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে। আশেপাশে কোনো হসপিটাল আছে? বয়স্ক মানুষটি মাথা নাড়িয়ে না বলল। অভিমন্যু তাকে জিজ্ঞেস করে,
আপনি এত রাতে এখানে করছিলেনটাই বা কি? এখানে তো রাত 9টার পরে কেউ বাড়ির বাইরে পা রাখে না। ব্যথায় কাতর বুড়ো লোকটি বলে, আমি আসানসোল গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে যায়। কৌতূহলের বশে অভিমন্যু জিজ্ঞেস করে, তারপর? বুড়োটি বলে, আমি জানি ওই যে অশ্বত্থ গাছের রাস্তাটা নেওয়া মানে মৃত্যুর মুখে হেঁটে যাওয়া, তাই আমি লম্বা রাস্তা ধরে ফিরছিলাম। হঠাৎ আমি দেখলাম যে মাটিতে কিছু 500 টাকার নোট পড়ে রয়েছে। আমি তুলতে গিয়ে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা এতই মায়াবী ছিল যে আমি যেন নিজেকে আটকাতে পারলাম না। পিছনে ঘুরে তাকালাম, আর এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আমি দেখে ফেলেছি ওকে। বলতে বলতে লোকটি কাঁদতে আরম্ভ করে। অভিমন্যু অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে কাকে দেখেছেন আপনি? বয়স্ক মানুষটি কাঁপতে কাঁপতে কোনো মতে বলে, চরণপুরের গ্রামের ডাইনিকে। আর ও কাউকে ছাড়বে না, তোমাকেও না। এই বলে লোকটির জিভ জড়িয়ে যায়। সে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, তার দম আটকে যাচ্ছিল। অভিমন্যু লক্ষ্য করে যে লোকটির অবস্থা ক্রমশ গুরুতর হয়ে পড়ছে। তক্ষুনি তাকে হসপিটালে না পৌঁছলে হয়তো বাঁচানো সম্ভব হবে না। রাত অনেক গভীর হয়ে পড়েছিল, আর বুড়ো মানুষটি তখনও ভয় কাঁপছিল। তার এখনো মনে হতে থাকে যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ হতে পারে। এমনকি নিজের ছায়া মাটিতে পড়তে দেখেও সে কেঁপে উঠছিল। অভিমন্যু তার ভয় আন্দাজ করতে পেরে নরম স্বরে তাকে বলল, আপনি আমার সাথে একদম নিরাপদ, আপনাকে কেউ আর আঘাত করতে পারবে না। অভিমন্যুর কথায় লোকটি কিছুটা আশ্বস্ত হয়। তখনই দূর থেকে অভিমন্যু একটি গাড়ির শব্দ পায়, আর কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি মাঠের দিকে এগিয়ে আসতে দেখা যায়। সেই গাড়িটি এসে থামে অভিমন্যুর একদম সামনে, আর গাড়ির দরজা খুলে বিভূতিবাবু তাড়াতাড়ি নেমে আসে। প্রধান সেই বয়স্ক মানুষটিকে দেখা মাত্রই তাকে চিনে ফেলেন, আর খুব আশ্চর্য হয়ে তার জখম দেখতে থাকে। বিভূতি চিন্তিতভাবে তার দিকে তাকিয়ে বলে, আরে কার্তিক, এসব কিভাবে হলো? তোমার এই খারাপ অবস্থা কে করলো? বয়স্ক মানুষটি ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, ওই ডাইনি ফিরে এসে গেছে বিভূতি বাবু। ওরকমই কাজল টানা চোখ, ঘন কালো চুল, ঠিক যেরম 25 বছর আগে ছিল। এবারও কাউকে ছাড়বে না, কিছু একটা করুন। আজকে আমি ছিলাম, কালকে আপনিও হতে পারেন ওই ডাইনির শিকার। বিভূতিবাবু এই কথা শুনে প্রচণ্ড ঘাবড়ে গেল। তার কপাল কুঁচকে চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল। অভিমন্যু খুব মনোযোগ দিয়ে তার হাবভাব পর্যবেক্ষণ করছিল। তার মনে এক প্রশ্নের উদ্রেক হয়, এই পঞ্চায়েত প্রধান প্রতিবার ডাইনির কথা শুনে কেন এত বিচলিত হয়ে যায়? আসল ব্যাপারটা কি? সে এসব বাহানায় মগ্ন ছিল। তখনই হঠাৎ প্রধানের চোখে এসে পড়ে অভিমন্যুর ওপর, যেন তিনি অভিমন্যুর মনের কথা পড়ে ফেললেন। তিনি কথা ঘোরাতে বলে ওঠেন, ইন্সপেক্টর স্যার, এর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। প্রধানের সাহায্য নিয়ে অভিমন্যু পথিককে গাড়ির পিছনের সিটে তুলে দিল, আর নিজের গাড়ির সামনের সিটে এসে পড়ল। বিভূতিবাবুর চেহারায় এখনো গভীর চিন্তার ছাপ ছিল, যেন কোনো কিছু তাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছে। প্রধান গাড়ি স্টার্ট করে ওই জায়গা থেকে বেরিয়ে গেল। গাড়ি একটু আগে যেতেই অভিমন্যু বিভূতিবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এই হসপিটাল ঠিক কত দূর এখান থেকে? বিভূতিবাবু জানায়, এই টাইমে তো চরণপুরের কোনো মেডিকেল শপও খোলা পাওয়া যাবে না। এখান থেকে 1.5 ঘন্টা দূরে একটি হসপিটাল আছে, ওখানেই নিয়ে যাচ্ছি। অভিমন্যু একবার পিছনে ঘুরে কার্তিককে এক নজর দেখে নেয়। ব্যথায় সে তখনও কাতর, তার কুর্তা রক্তে ভিজে চপচপ করছিল। অভিমন্যু এবার দেখতে পায় যে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। অভিমন্যু তাকে সাহস জোগানোর জন্য বলে, হাল ছাড়বেন না মশাই, আমরা এই কিছুক্ষণেই হসপিটালে পৌঁছে যাব, আর তারপর আপনি একদম সুস্থ হয়ে যাবেন। পঞ্চায়েত প্রধান খুব দ্রুত বেগে গাড়ি চালিয়ে খুব কম সময়েই একটি ছোট হসপিটালের বাইরে গাড়িটিকে নিয়ে পৌঁছায়। গাড়িটিকে তিনি একপাশে দাঁড় করায়, আর অভিমন্যু লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে।
ঝড়ের বেগে গাড়ির পেছনের দরজা খুলে অভিমন্যু ও বিভূতিবাবু দুজনে মিলে কার্তিককে হসপিটালের ভেতরে নিয়ে পৌঁছায়। তার গুরুতর অবস্থা দেখে ডক্টর বলে, এটা তো খুবই গভীর ক্ষত, সেলাই করা ছাড়া উপায় নেই, আর একটু ব্যথা সহ্য করতে হবে। কার্তিক ব্যথা দাঁতে চেপে কোনো মতে বলে, যা ইচ্ছে করুন ডাক্তার বাবু, আমি খালি এখন বাড়ি পৌঁছাতে চাই কোনোভাবে। ডক্টর তাকে ভরসা দিয়ে বলেন, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনি নিজের বাড়ি পৌঁছে যাবেন, কিন্তু এত ভয়ঙ্কর ভাবে আঘাত আপনি পেলেন কিভাবে? এই কথা শোনা মাত্র তার নজর গিয়ে পড়ে বিভূতিবাবুর দিকে, যে তখন খুব গভীর চোখে তার দিকে তাকিয়েছিলেন। অভিমন্যু দুজনকেই লক্ষ্য করে এবং আরও একবার তার মনে এক আজব অনুভূতি জাগে, যেন তার থেকে গোপন করা হচ্ছে এক প্রকাণ্ড কোনো রহস্য। সেলাই করতে করতে ডাক্তার বলল, দেখে তো মনে হচ্ছে কোনো ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। এই কথা শুনতেই কার্তিকের চোখের সামনে আবার সেই ভয়ানক দৃশ্য ঘুরতে লাগলো। তার চোখের সামনে ভেসে উঠল ডাইনির সেই লম্বা চুল, লাল শাড়ি আর কপালের লাল টিপ, আর সেই লম্বা নখ, আর সেই সাথেই তার রু কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার। এই সমস্ত আরও একবার ভাবতেই কার্তিকের মুখ থেকে অস্ফুটে এক চিৎকার বেরিয়ে এলো, যা শুনে ডক্টরের মনে হয় যে সে ব্যথায় চেঁচিয়ে উঠছে। সে কারণে ডক্টর তাকে আশ্বাস দিতে দিতে বলেন, ব্যাস ব্যাস, হয়ে গেছে, আর কোনো ব্যথা হবে না। আপনার ভাগ্য ভালো ছিল যে জখম অতটা গভীর হয়নি, নয়তো প্রাণে বাঁচা অসম্ভব হতে পারত। অভিমন্যুর দিকে ইশারা করতে করতে কার্তিক বলে, এই সমস্তই আমাদের নতুন ইন্সপেক্টর বাবুর দয়া। উনি যদি ঠিক সময়ে এসে না পৌঁছতেন তবে ওই ডাইনি আমায় চিবিয়ে খেয়ে ফেলতো। কার্তিকের কথা শুনে ডাক্তার যেন আকাশ থেকে পড়ে। ডাইনি? কার্তিক খুব মৃদু আওয়াজে বলল, ডাক্তার বাবু, আপনি আমাদের চরণপুর গায়ের ডাইনির গল্প তো শুনেই থাকবেন। ওই ডাইনিটি আবার মুক্তি পেয়ে গিয়েছে। ডাক্তারের মাথায় কিছুই ঢুকলো না, সে কার্তিকের কোনো কথাই বুঝতে পারছিল না। বিভূতিবাবু চুপচাপ এই সমস্ত কথা শুনছিলেন, আর তার মুখে অশান্তির ভাব স্পষ্ট হয়ে ফুটে উঠছিল, যেন তিনি একটা কিছু গোপন করার চেষ্টা করছেন। ডাক্তার আবার একরাশ বিস্ময় নিয়ে বললেন, ডাইনি মুক্তি পেয়ে গেছে? এসব কি বলছেন আপনি? তার কথা শেষ হওয়ার আগেই বিভূতিবাবু বলে উঠলেন, ডাক্তারবাবু, এই সব গ্রামবাসীর মুখে মুখে প্রচলিত মন গড়া গল্প, আপনি এইসব গল্পে একদম কান দেবেন না। তাকে এই কথা বলতে শুনে কার্তিক প্রতিবাদ করে বলে ওঠে, কোনো মন গড়া কাহিনী নয়, এটা একদম সত্যি কথা। তাকে আর কিছু বলার অবকাশ না দিয়ে বিভূতিবাবু কড়া চোখে তার দিকে তাকায়, যেন কার্তিককে তিনি চোখ দিয়ে ধমক দিচ্ছেন। আর পর মুহূর্তেই ভয় কার্তিকের মুখ বন্ধ হয়ে যায়। আর এর মধ্যে পাশে দাঁড়ানো অভিমন্যু সমস্ত ঘটনা লক্ষ্য করে হতবাক হয়ে পড়ে। সব দেখে শুনে তার বড়ই অদ্ভুত মনে হয়, কিন্তু এইটুকু তার বোধগম্য হয়ে যায় যে পঞ্চায়েত প্রধান কিছু একটা জানেন, যা তিনি আড়াল করছেন সবার থেকে। কিন্তু এমন কি বিষয় থাকতে পারে? বিভূতিবাবু কি আদেও অভিমন্যুর সাহায্য করবেন? এই সব হত্যার পেছনে কি বিভূতিবাবুর কোনো হাত রয়েছে? অভিমন্যু কি পারবে এই ডাইনির রহস্যের উদ্ঘাটন করতে? সে কি পারবে এই সব হত্যাকাণ্ডের সমাধান করতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব, শুধুমাত্র প্রতিলিপি FM-এ। আপনারা শুনছেন চরণপুরের ডাইনির রোমহর্ষক কাহিনী। চরণপুরের ডাইনি, এপিসোড 5, রহস্যময়ী মহিলা। কার্তিক নামে একটি বুড়ো মানুষের গ্রামে ফিরতে দেরি হয়ে যায়, আর তাই সে ভগবানের নাম জপ করতে করতে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই একটি সুরেলা আওয়াজ তাকে নিজের মায়াজালে ফাঁসিয়ে তার উপর হামলা করে বসে। অভিমন্যু গেস্ট হাউসে ফিরে যাচ্ছিল, কিন্তু চিৎকার শুনে সে কার্তিকের দিকে দৌড়ে যায়। সে কার্তিককে জখম আর ভয়ার্ত অবস্থায় খুঁজে পায়। বিভূতিবাবুর সাহায্যে অভিমন্যু তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে কার্তিক জানায় যে তার সাথে ডাইনির সাক্ষাৎ হয়, আর এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। অভিমন্যুর মনে সন্দেহ হয়
যে পঞ্চায়েত প্রধান কিছু গোপন করে চলেছেন, আর তার উপর বিভূতিবাবুর সঠিকভাবে উত্তর না দেওয়ায় এই সব মিলিয়ে যেন অভিমন্যুকে এক চক্রব্যূহতে এনে ফেলেছিল। ডাক্তার কার্তিককে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা কার্তিককে নিয়ে গ্রামের পথে রওনা দিয়ে দেয়। প্রধান গাড়ি চালাচ্ছিল আর পিছনের সিটে কার্তিক ঘুমোচ্ছিল। অভিমন্যু বিভূতিবাবুকে কিছু সময় অন্তর অন্তর পড়ে নেবার চেষ্টা করছিল। তার মনের ভেতর যেন উথাল পাথাল হয়ে চলছিল যে এমন কি কথা থাকতে পারে যা পঞ্চায়েত প্রধান জানেন, কিন্তু তিনি অভিমন্যুকে জানাতে চাইছেন না। বিভূতিবাবুও এই বিষয়টি বুঝতে পারেন যে অভিমন্যু বারবার তাকে দেখে চলেছে। কিছু একটা ভেবে তিনি বলে ওঠেন, কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আপনি কি কিছু বলতে চাইছেন কিন্তু সংকোচ করে বলতে পারছেন না? অভিমন্যুকে যেই প্রশ্নটি এতক্ষণ ধরে কুড়ে খেয়ে যাচ্ছিল, সে এবার সেই প্রশ্নটি করে বসল। আচ্ছা, এই ডাইনির গল্পটা আসলে কি? চরণপুরের সবাই এত ভয় পেয়ে আছে কেন? এই প্রশ্ন শুনে বিভূতিবাবু কিছুক্ষণের জন্য সম্পূর্ণরূপে চুপ হয়ে গেলেন, যেন তিনি কোনো গভীর চিন্তায় মগ্ন। আর তার উপর হঠাৎই গাড়ির ব্রেক মারলেন, যার ফলে অভিমন্যুর জোরে ঝাঁকুনি লাগলো। কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। বিভূতিবাবু তার দিকে না তাকিয়েই বলে, এই নিন, আপনার গেস্ট হাউসে পৌঁছে গেছি। সারা দিন ঘুরে ঘুরে আপনি নিশ্চয়ই ক্লান্ত অনেক, একটু বিশ্রাম করে নিন। আর আমি অনিমেষ বাবুর কাছে শুনলাম যে আপনার আর নিশিতা ম্যাডামের মধ্যে বনিবনা হয় না। এখন তো অনেক দেরি হয়ে গেছে, উনিও হয়তো শুয়ে পড়েছেন। আপনি চুপচাপ গেস্ট হাউসে ঢুকে ঘুমিয়ে পড়ুন, বাকি আমি সকালে এসে ওনার সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করে নেব। অভিমন্যু কিছু বলার সুযোগ পাবে তার আগেই প্রধান অভিমন্যুর দিকে তাকিয়ে মুচকিভাবে হাসল এবং তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। যা দেখে অভিমন্যুর আর বুঝতে বাকি রইল না যে এই বিভূতিবাবু আসলে গভীর জলের মাছ, আর এনার থেকে কোনো খবর বের করা একদমই সহজ হবে না। এবার অভিমন্যু সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল যে পঞ্চায়েত প্রধান কিছু একটা গোপন করে চলেছেন, আর সেই মুহূর্তেই সে মন স্থির করে ফেলে যে খুব শীঘ্রই সেই রহস্যের খোলসা করবে। পরদিন সকালে চিৎকার চেঁচামেচির শব্দে অভিমন্যুর ঘুম ভেঙে যায়। জানলার বাইরে থেকে খুব উঁচু স্বরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। অভিমন্যু তার ঘুম জড়ানো চোখ কোনো মতে খোলে এবং জানলার বাইরে তাকানোর চেষ্টা করে। বাইরের দৃশ্য দেখে বহুদিন পর তার মুখে এক স্বস্তির হাসি দেখতে পাওয়া যায়। আজ ছিল রবিবার। নিশিতার বাড়ির সামনের বাগানে স্কুলের বাচ্চারা